কদমতলা গ্রামটা নদীর পাড়ে, চারপাশে শিমুল আর কদম গাছের সারি। এই গ্রাম একসময় বেশ জনবহুল ছিল, কিন্তু 50 বছর আগে হঠাৎ করে এখানে একের পর এক অদ্ভুত মৃত্যু ঘটতে শুরু করে, বিশেষ করে অমাবস্যার রাতে। সবচেয়ে ভয়ঙ্কর গল্পটা ছিল রজত মল্লিকের কন্যা কোমলকে নিয়ে। কোমল ছিল অপরূপা সুন্দরী, কিন্তু একদিন হঠাৎ করে নদীতে ডুবে মারা যায়। লোকেরা বলে সে আত্মহত্যা করেনি, তাকে ঠেলে ফেলে দিয়েছিল তার স্বামী। কারণ স্বামী বিশ্বাস করত কোমল অন্য কারোর প্রেমে পড়েছে। শবদাহের পর থেকেই গ্রামে গুজব ছড়ায় নদীর ধারে রাতে এক কালো চাদর পরা মেয়ে ঘুরে বেড়ায়, যার এক চোখ নেই আর মুখে অদ্ভুত হাসি। যে তাকে দেখে সে আর ভোরের আলো দেখে না। রে তুই সত্যি কি এমনটা করছিস? পরপুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি, এমন কথা আজ সারা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে। তুমি বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। সত্যি বলছি, আমার বুকটা ভেঙে যাচ্ছে এসব অভিযোগ শুনে। গ্রামের মানুষ কেন যেন শুধু শুধু আমার নামে বদনাম রটাচ্ছে। মনে হচ্ছে সবাই আমার বিপক্ষে দাঁড়িয়েছে। কিন্তু তুমি অন্তত আমার কথা বিশ্বাস করো প্লিজ। কিসের বিশ্বাস বলিস? আমি তো সেদিন দেখলাম সুবলের সাথে তুই হেসে হেসে গল্প করছিস। তুমি এসব কি বলছো? সুবলকে আমি ছোট ভাই বলেই দেখি, ওর সাথে আমার শুধু ভাই বোনের সম্পর্ক। মানুষ যা খুশি বলুক, আমার মনটা কিন্তু খুব কষ্ট পাচ্ছে। চুপ, আর একটা কথাও শুনতে চাই না। মিথ্যেবাদী তুই। তোর মতো নষ্টা মহিলার সাথে আমার সংসার হতে পারে না। হাট, এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। হৃদয়টা ভেঙে গেলেও আর তোকে সহ্য করতে পারছি না। মানুষের কথায় ভেঙে যেও না। বিশ্বাস করো, আমি সত্যি তোমারই ছিলাম, আছি, থাকবো। তোর মতো মিথ্যে আর নোংরা চরিত্রের মানুষকে আমি জীবনে আর চাই না। এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। এরপরই কমলার স্বামী ঝড়ের মতো এসে তার গলা চেপে ধরে হিচড়ে ঘরের বাইরে ছুঁড়ে ফেলে দিল। ঠান্ডা মাটিতে পড়ে কমলা কাঁদতে কাঁদতে অনুনয় বিনয় করল, একবার শুনো দয়া করে। কিন্তু তার স্বামীর চোখে যেন পাথর, একটু মন গলল না। তুই যদি আবার এই বাড়িতে ঢুকতে আসিস, মনে রাখিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। কমলা কিছুক্ষণ নিথর হয়ে পড়ে রইল। মনে হলো যেন তার চারপাশের সব শব্দ হারিয়ে গেছে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখ দুটো লাল, ভেজা, কাঁপছে পুরো শরীর। সে একবার ফিরে তাকালো স্বামীর দিকে। দৃষ্টিটা ছিল ভাঙা বিশ্বাসের, হতাশার আর অব্যক্ত কষ্টের ভারে নুয়ে থাকা। হঠাৎই সে মুখ ঘুরিয়ে হাঁটতে শুরু করলো। চোখ দিয়ে বৃষ্টি নামছে, কিন্তু সে থামল না। জঙ্গলের আঁধার রাস্তা ধরে এগিয়ে গেল কমলা। কোথায় যাচ্ছে সে জানে না, সামনে কি আছে তাও অজানা। শুধু জানে এই দুঃসহ জীবন থেকে একটু দূরে যেতেই হবে। ভয় আর কান্নায় ভরা বুক নিয়ে সে পা বাড়ালো অন্ধকার, অচেনা জঙ্গলের গভীরে। কোমল হাঁটতে হাঁটতে একসময় নিঃশব্দ নদীর তীরে এসে দাঁড়ায়। সন্ধ্যার আলো পানিতে ঝিকিমিকি করছে, কিন্তু তার মনের মতোই সেই আলো আজ কেমন ধূসর। পরিবারের কথা, স্বামীর কঠিন আচরণ, সব মিলিয়ে বুকটা ভারে চেপে আসে। হঠাৎই যেন সব শক্তি হারিয়ে ফেলে কোমল। ভারী মনটা বয়ে নিয়ে সে নদীর কিনারায় দাঁড়ায় এক মুহূর্ত। তারপর ক্ষীণ এক দীর্ঘশ্বাস ফেলে পানিতে ঝাঁপ দেয়। ঠান্ডা নদীর জল তাকে জড়িয়ে ধরে, আর ধীরে ধীরে নীরবে তার দেহটা পানির গভীর অন্ধকারে হারিয়ে যেতে থাকে, যেন পৃথিবী থেকে সরে গিয়ে শুধু ব্যথাটাই ভেসে থাকে ওপরে। এরপরে অনেক বছর পার হয়ে গেছে। গ্রামবাসীরা নদীর ধার এড়িয়ে চলতে শুরু করে। দিনের বেলায়ও কেউ ওদিকে যায় না। শুধু একজনে এসব মানতে চায় না, শিবনাথ, বয়স 23, সাহসী আর একটু গোয়ার। বন্ধুরা তাকে ভয় দেখালো। সে হাসতে হাসতে বলে, ভূত বলে কিছু নেই, এসব গায়ের বুড়োদের গল্প। আজ রাতে আমি গিয়ে দেখেই আসব। কিরে শিবনাথ, শুনলাম তুই নাকি আজকে রাতে ওই অভিশপ্ত নদীর তীরে যাবি। কথাটা শুনে মনটা অজান্তেই কেঁপে উঠেছে। তুই সত্যিই যাচ্ছিস শিবনাথ? হ্যাঁ, ঠিকই শুনেছিস। আজ রাতেই আমি ওখানে যাব। ভয়কে চোখে চোখ রেখে প্রমাণ করে দেব সেই কুসংস্কারগুলোর কোনো সত্যি নেই। তুই জানিস না ওই নদীর ভয়ে কতটা গভীর। যেই সেখানে পা দেয় আর ফিরে আসে না কেউ।
তাই তোকে বলছি, তোর ভালোর জন্য ওখানে যাস না। ওই নদী শুধু মৃত্যু ডেকে আনে। ধুর তোর রাজগুবি কথা। এখন এসব ভৌতিক জিনিসে ভয় পাই না। রাগে ফুঁসে উঠেছি। আজই যাব, দেখি কে কি করে। তোর ভালোর জন্যই সাবধান করলাম। এখন যা ইচ্ছে কর, আমি আর থামাতে পারবো না। আমি চললাম। শিবনাথের বন্ধু চলে যেতেই চারদিক যেন আরো নিঃশব্দ হয়ে গেল। গভীর রাতে শিবনাথ সাহস জোগাড় করে বেরিয়ে পড়ল সেই অভিশপ্ত নদীর পথে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, হাওয়াও যেন থম মেরে আছে। শিবনাথের প্রতিটা পদক্ষেপে শুকনো পাতার খসখস শব্দ কানে কাঁটার মতো বিঁধতে লাগলো। হঠাৎ একটা অদ্ভুত ঠান্ডা হাসির শব্দ বাতাস ছিঁড়ে তার কানে এসে লাগলো। তার শরীর জমে গেল, নিঃশ্বাস আটকে গেল গলায়। ধীরে ধীরে সে পিছনে তাকাতে দেখল সাদা কাপড় জড়ানো এক অবয়ব গাছের ডালে বসে তাকে চেয়ে আছে। চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, আর সেই শীতল হাসিটা এখনো মুখে। শিবনাথের বুকের ভিতর ধুকপুকানি যেন ফেটে বেরোবে। এক পলকের মধ্যে অবয়বটা হেসে হেসে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবু শিবনাথ নিজেকে সামলে ধীরে ধীরে আবার হাঁটতে শুরু করলো। কিন্তু তার মনে কেবল একটাই প্রশ্ন তীব্র হয়ে বাজতে লাগলো, ওটা কি মানুষ ছিল নাকি অন্য কিছু? মাঠঘাট আর ঘন বনজঙ্গল পেরোতে পেরোতে শিবনাথের বুকের ভেতরটা কেমন দমচাপা হয়ে উঠছিল। চারদিকে এমন নিস্তব্ধতা, মনে হচ্ছিল বাতাসও যেন থমকে আছে। হাঁটতে হাঁটতে যখন সে নদীর একেবারে কাছাকাছি পৌঁছালো, তখন চাঁদের সাদা আলোতে ঝিলমিল করতে থাকা পানির ঢেউগুলো দেখে তার গা শিউরে উঠল। সে ধীরে ধীরে চারদিকে তাকালো। একটাও মানুষের চিহ্ন নেই, নেই কোনো শব্দ, নেই কোনো নড়চড়া। শুধু দূরের কোথাও থেকে ভেসে আসা অজানা এক ঠান্ডা বাতাস। হঠাৎ বুকের ভেতরের ভয়টাকে জোর করে চেপে ধরে শিবনাথ গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, কে আছিস সেখানে? সামনে আয়। আমি ভয় পাই না, একটুও না। যদি সত্যিই সাহস থাকে, ছায়া থেকে বের হয়ে সামনে দাঁড়া। দেখ দেখি কে কাকে ভয় দেখায়। তুই আমার আস্তানায় এসে বিরক্ত করছিস? রাগে এক্ষুনি তোকে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। তুই যতই ভয় দেখাস, আমি পিছিয়ে যাব না। আমি ভীতু নই, আমার বুক ভরা সাহস। আজ তোকে শেষ করে দেখাবো। হাতি ঘোড়া সব গেল তল, মশা বলে কত জল দেখেছি আমি। তোর মতো কতকে টেনে নিয়েছি নদীর গভীরে। আজ সেই ঠান্ডা স্রোত তোকে ডাকছে, ভয়ে কাঁপুনি যেন বাতাসেও বাজছে। আজ তোর পালা। তুই এই গ্রামের আতঙ্ক, কিন্তু আজই শেষ। তোকে সরিয়েই সব ভয় মুছে ফেলবো। আজ আর পালানোর পথ নেই তোর। তোর মৃত্যু নিশ্চিত। প্রস্তুত হয়ে যা, কারণ আজ আমি থামবো না। এভাবেই শেষ হয়ে গেল একটা তাজা প্রাণ। ওই ঘটনার পর থেকে গ্রামের কেউ নদীর তীরে যাওয়ার সাহসই করেনি। সবাই বলে ওটা অভিশপ্ত নদী। বন্ধুরা, এই কাহিনী থেকে শিখলাম অতিরিক্ত কৌতূহল কখনো ভালো ফল আনে না।